ওয়েলকাম। আজকে স্ট্যান্ডার্ডাইজ যে টেস্ট আছে সেটা গঠনটা আমরা দেখব। লাস্ট ভিডিওতে গতকাল আমরা স্ট্যান্ডার্ড যে তোমার অ্যাচিভমেন্ট টেস্ট আছে তার বৈশিষ্ট্য, তারপরে শিক্ষক নির্মিত বা অনাদর্শায়িত যে অভিজ্ঞা আছে তার সাথে পার্থক্য দেখেছিলাম। আজকে আদর্শায়িত অভিজ্ঞা কিভাবে তৈরি করতে হয় আমি বলেছি গতকালকে, আজকে ক্লাসটা করাবো। এই আদর্শায়িত অভিজ্ঞা করতে সবচেয়ে বিশেষ কয়েকটি সূত্র শিখবো, যেমন কাঠিন্য বা ডিফিকাল্টি কী করে বের করতে হয়, ডিসক্রিমিনেশন কিভাবে বের করতে হয়, এর কতগুলো সূত্র আছে, কিন্তু সেই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা শিখবো। সেটা আমরা শিখবো 13টা পয়েন্টের মধ্যে 7 নম্বর পয়েন্টে যে অনেকগুলো সূত্র শিখবো ঠিক মাঝখানে। অর্থাৎ ভিডিওটা আমাদের জন্য আশা করি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যাই হোক, মূল বিষয়ে আসছি যে আদর্শায়িত অভিজ্ঞা কি গতকালকে বলেছিলাম যে একটা সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে যে অভিজ্ঞা তৈরি করা হয় শুধুমাত্র একটি বিষয়ের পারদর্শিতা নির্মাণ করবার জন্য নয়, একটি বিষয়ের পারদর্শিতা নির্ণয় করবার জন্য যখন হয় সেটাকে বলা হয় হচ্ছে শিক্ষক নির্মিত বা অনাদর্শায়িত পারদর্শিতার অভিজ্ঞা। সাধারণভাবে আমরা ক্লাসরুমে যেটা অ্যাপ্লাই করি। আর আদর্শায়িত হচ্ছে নির্দিষ্ট কিছু নর্ম মেনটেন করে যে অভিজ্ঞা প্রস্তুত করা হয় নিয়ন্ত্রিত পরিস্থিতিতে বেশ কয়েকটি ফিল্টার করে, সেটাকে বলছে আদর্শায়িত অভিজ্ঞা। এই সম্পর্কে বিস্তারিত বলবো না, কারণ লাস্ট ভিডিওতে আমরা সেটা বলেছি, ক্লাসে প্লেলিস্টে দেওয়া আছে, যারা নতুন তারা অবশ্যই দেখে নেবে। আজকে যেটা বলবো আদর্শায়িত অভিজ্ঞা কিভাবে গঠন করতে হয়। প্রথমত আদর্শায়িত অভিজ্ঞা গঠনের দুটো স্তর বা পর্যায় আছে। ফার্স্ট দুটো স্তরে বা পর্যায় হয়। এক হচ্ছে প্রথম স্তরে যেটা করতে হয় অভিজ্ঞা গঠনের কাজ। প্রথমে অভিজ্ঞাটা কি করতে হবে, আমার কনস্ট্রাক্ট করতে হবে, তৈরি করতে হবে, আর অভিজ্ঞা গঠনের কাজ করতে হয় একটা। আরেকটা হচ্ছে তারপরে তার আদর্শায়ন করতে হয়, সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। এই দুটো স্তরে কাজ হয়। প্রথম হচ্ছে অভিজ্ঞা গঠন, আর সেকেন্ড হচ্ছে কি আদর্শায়নের কাজ। এই দুটো স্টেপে কাজ হয় কিসের, একটা আদর্শায়িত অভিজ্ঞা গঠন। তাহলে মূল স্তর কটি, দুটি। এই দুটি স্তর মিলে মোট স্টেপ আসবে 13টি স্টেপ বা পর্যায়। মেন স্তর দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে অভিজ্ঞাটা গঠন করার একটা স্টেজ, আর হচ্ছে আদর্শায়িত। সাধারণ যে শিক্ষক নির্মিত বা শ্রেণীকক্ষে অনাদর্শিত অভিজ্ঞাগুলো শুধু এই প্রথম স্টেজটা থাকে, যেখানে পাঁচটি বা 6টি স্তর, প্রথম 5টি স্তর থাকে, যেখানে হচ্ছে সাধারণ অভিজ্ঞা গঠন। কিন্তু তার পরের ফিল্টারগুলো হচ্ছে ইন্টারেস্টিং শুরু হবে আদর্শায়িত কিভাবে করা হয়। আমাদের সিলেবাসে রয়েছে কনস্ট্রাকশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাচিভমেন্ট টেস্ট, সেটাই আমরা আজকে দেখবো কিভাবে কনস্ট্রাক্ট করছি। তাহলে দুটো স্তর মিলে কটা স্টেপ পার করতে হবে, তোমার 13টি। এই 13টি স্টেজ বা পর্যায়ে আমরা কিন্তু একে একে আলোচনায় আসবো। আদর্শায়িত অভিজ্ঞা গঠনের প্রথম স্টেজ হচ্ছে কার্যকরী ধারণা স্থাপন। এইভাবে আমরা 13টি স্তরে যাব, কিন্তু বারবার একই কথাই বলছি, কার্যকারী ধারণা গঠন বা ধারণা স্থাপন। আমি স্থাপনটা লিখলাম না। প্রথম স্টেজটায় কি আসবে, প্রথম স্টেপে আমি ইভ্যালুয়েশন করতে চাইছি, তার জন্য আমি একটা অ্যাচিভমেন্ট টেস্ট, স্ট্যান্ডার্ড অ্যাচিভমেন্ট টেস্ট গঠন করব। তাহলে তার সম্বন্ধে একটা কনসেপ্ট, গতকালকে ক্লাসটা বলেছিলাম 3টে উদ্দেশ্য আসবে, শিক্ষার উদ্দেশ্য জানতে হবে বলেছিলাম তো, বৈশিষ্ট্যের আগের ক্লাসটা দেখেছো তোমরা, নিশ্চয়ই জানো। ঠিক সেরকম কার্যকরী ধারণা, আগে আমাকে কি করতে হবে, সেই বিষয়টার সম্বন্ধে আমার বুদ্ধির অভিজ্ঞা প্রয়োগ করবো সাপোজ। তাহলে আমাকে কি করতে হবে, বুদ্ধির সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। তো বুদ্ধির সম্বন্ধে ধারণা, পার্সোনালিটি টেস্ট করবো। তাহলে পার্সোনালিটি কি আমি তাই জানি না, তো তার টেস্ট আমি কি করে করব। আমি চিনি না যাকে, তার সম্বন্ধে আমি তাকে ডেসক্রাইব করবো, তাকে ভ্যালুয়েশন করবো, এটা তো হতে পারে না। ফলে স্বাভাবিক আগে সেই বিষয়টার সম্বন্ধে কার্যকরী ধারণা। এর আবার 3টি পর্যায় হয়। কি কি, প্রথমত শিক্ষার উদ্দেশ্য, আচরণগত উদ্দেশ্য এবং কার্যকরী ধারণা গঠন। এক হচ্ছে প্রথমে শিক্ষার কি উদ্দেশ্য, এটা সম্পর্কে বিস্তারিত বলবো না, কালকে বলেছি আগের ক্লাসটায়। শিক্ষার উদ্দেশ্য আমার জানতে হবে, এই পরের পয়েন্টটাও বলেছি, 3টে পয়েন্টই কালকে আলোচনা হয়েছে। তারপরে কি করতে হবে, আচরণ, ব্যক্তির বা শিক্ষার্থীর কোন আচরণ আমরা চাইছি তার উদ্দেশ্যটা আমাকে জানতে হবে। আর তার সম্বন্ধে একটা ইফেক্টিভ ধারণা, অর্থাৎ কার্যকরী সঠিক ধারণা গঠন করতে হবে। অর্থাৎ প্রথম স্টেজে শিক্ষককে বা নির্মাতাকে 3টি বিষয় জানতে হবে। কার্যকরী ধারণা গঠন, প্রথমত শিক্ষার উদ্দেশ্যটা আমাকে জানতে হবে, আচরণের বিহেভিয়ারাল যে এইমস আছে বা অবজেক্টিভস আছে সেটা জানতে হবে, আর কার্যকরী, তাই টোটাল বস্তুটা সম্বন্ধে একটা ইফেক্টিভ ধারণা আমার মধ্যে তৈরি করতে হবে। আশা করি খুব সহজভাবে ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ আমি একটা টেস্ট করতে চাই, টেস্ট পেপার তৈরি করব, অভিজ্ঞাপত্র তৈরি করব, সেটা কি ধরনের অ্যাচিভমেন্ট টেস্ট,
আদর্শ সাহিত্য স্ট্যান্ডার্ডাইজেশন, তাহলে প্রথমে আমার এই টোটাল বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করতে হবে। এই হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আসছে, সেকেন্ড স্টেজ 13 নম্বরের মধ্যে 2 নম্বর হচ্ছে অভিক্ষাপদ সংগ্রহ। অভিক্ষাপদ সংগ্রহ মানে এবার আমাকে টেস্ট কিট অর্থাৎ প্রশ্নপত্র যদি হিসাবে বিষয়টাকে দেখি, তাহলে আমার কি করতে হবে, অভিক্ষাপদ সংগ্রহ করতে হবে। সেটা বিভিন্ন জায়গার থেকে আমি কালেক্ট করতে পারি একরকম, আর দ্বিতীয় কি করতে পারি, আমার যদি নিজের সঠিক জ্ঞান থাকে নিজে প্রস্তুত করতে পারি, একজন মূল্যায়নকারী নিজেও প্রস্তুত করতে পারেন। তাহলে যে কোনো দুটো উপায়, হয় আমাকে কোনো জায়গার থেকে আমি একটা প্রশ্ন করতে গেলে আমি সহজভাবে আসছি, বিষয়টা যদি অত সহজ নয়, আমাকে হয় কোনো জায়গার থেকে প্রশ্ন কালেক্ট করতে হবে, নয় আমি যেমন তোমাদেরকে করেছি নিজেই কিছু প্রশ্ন, যদিও প্রশ্নগুলো পুরনো 2016 সালের, সেই প্রশ্নগুলো দিয়ে এখন অব্দি চালাচ্ছি, নতুন সময় পাচ্ছি না বলে, তাহলে আমাকে প্রশ্ন তৈরি করতে হবে, যে কোনো একটা আমাকে তো করতে হবে। ফলে হয় সেটা সংগ্রহ করতে হবে, নয় সেটাকে আমাকে নিজে মূল্যায়নকারীকে প্রস্তুত করতে হবে। এখানে কয়েকটা নীতি খেয়াল রাখতে হবে, আমি লিখছি না এতগুলো, প্রথম কি মনে রাখার চেষ্টা করো, লিখতে গেলে প্রচুর লেখা হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে দেখতে হবে আমার যতগুলো প্রশ্ন লাগবে, অভিক্ষাপত্র লাগবে, তার চেয়ে সংখ্যায় যেন বেশি হয়, কারণ পরে আমরা দেখবো কাটাছিড়া করে অনেক বাদ দিতে হবে। অর্থাৎ আমি একটা 20টা প্রশ্ন রাখবো, ঠিক করেছি একটা প্রশ্ন, আমি 20টা প্রশ্নই খুঁজে খুঁজে বের করবো, হয় না, অন্তত 25টা 30টা প্রশ্ন রেডি করতে হবে, পরে একটা ঝাড়াই বাছাই করে তো বাদ দেবো, অনেকটা মনে করো সেরকম বিষয়টা তা নয়, কিন্তু অনেকটা। অর্থাৎ যতগুলো অভিজ্ঞাপদ আমি রাখতে চাই তার চেয়ে বেশি আমাকে কালেক্ট করতে হবে বা জোগাড় করতে হবে, এবং দেখতে হবে বয়সটাকে খেয়াল রাখতে হবে, যে বয়স অনুযায়ী শিক্ষার্থীদের জন্য এটা করতে চাইছি তার বয়সের সাথে মানানসই বিষয় রাখতে হবে। আর প্রয়োজনে কি করতে হবে, বিষয়গুলোকে পৃথক পৃথক একটা বোর্ডে লিখবো, এবং কোনো প্রশ্নের পদগুলোর মধ্যে যাতে কোনো রকমভাবে, এটা পথ লিখেছে, এটা পথ হবে না, অভিক্ষা পদ হবে, এই প্রশ্নগুলোর মধ্যে বা পদগুলোর মধ্যে যেন কোনো অস্পষ্টতা না থাকে। দেখবে যে কোনো টেস্টের ক্ষেত্রে, এই যে টেট পরীক্ষা হয়, আমাদের জানি না কি আছে কপালে, এই পরীক্ষা দুটো একটা প্রশ্ন দেখবে এমন উত্তরই জানা যাচ্ছে না, 4টের যে কোনোটা উত্তর হতে পারে, প্রত্যেকবার এরকম হয়, হাইকোর্টে কেস করতে হয়, আর আমাদের এডুকেশনের কপালে জোটে বেশি এই ধরনের প্রশ্ন, খুব দুর্ভাগ্যজনক। যাই হোক, তাহলে অভিক্ষাপদগুলো আমি জানি না, যারা এই সমস্ত জায়গা রয়েছে তারা কেন ক্লিয়ার প্রশ্ন করেন এবং তাদের এই মিনিমাম বোধটা কেন নেই। প্রশ্ন কখনো অস্পষ্ট হবে না, ক্লিয়ারিটি থাকতে হবে তার মধ্যে, যাতে কোনো বিতর্ক তৈরি হওয়ার সুযোগই আমি দেবো না, তাই তো? এইটার কথা বলা হচ্ছে, অভিজ্ঞাপদে কোনো অস্পষ্টতা থাকবে না, আর পুনরাবৃত্তি হবে না। একই প্রশ্ন আমি শূন্যস্থান পূরণেও দিয়েছি, এক কথায় প্রকাশেও দিয়েছি, আবার তোমার ম্যাচিংয়েও দিয়েছি, আবার বহুর নির্বাচনের মধ্যেও দিয়েছি। একটা উত্তর জানলে তার 4টে উত্তর হয়ে গেছে, যে একটা জানে না তার 4টে উত্তর বাদ চলে গেল, কারোর একজনের সাথে জাস্টিস হলো না, দুজনের সাথে ইনজাস্টিস হলো, তাই তো? এইটার কথা বলা হচ্ছে অভিজ্ঞাপদ সংগ্রহ, কিন্তু এই ধরনের তোমার যে বিষয়গুলো জানতে হবে। দুটো গেল, 3 নম্বর হচ্ছে অভিক্ষাপদ পুনর্বিশ্লেষণ ও বিচারকরণ। অভিক্ষাপদ কথাটা আমি লিখলাম না, তাহলে কি পুনর্বিশ্লেষণ ও বিচারকরণ। পুনর্বিশ্লেষণ ও বিচারকরণ মানে আমি তো একবার অভিক্ষাপদ তৈরি করলাম, এবার কি করব, সেগুলো আর একবার অ্যানালাইসিস করে দেবো, ঠিকঠাক আছে তো, এটাই তো করা উচিত। আমি কিন্তু করছি অ্যাচিভমেন্ট টেস্টের স্ট্যান্ডার্ডাইজেশন, আদর্শ, আমি নর্মাল হিসেবে ব্যাপারটাকে দেখছি। আমি একটা প্রশ্ন করলাম, যখন 20টা প্রশ্ন লিখলাম, আর যে হেড স্যারের কাছে একাডেমিকে জমা দিয়ে দেবেন, আমার প্রশ্ন রেডি, বা প্রেসে পাঠিয়ে দেবো, নৈবচ কখনোই নয়। আমাকে কি করতে হবে, সেটা একবার দেখবো তো, রিপিট হলো কিনা, ঠিকঠাক আছে কিনা, সিলেবাসের বাইরে প্রশ্ন হলো কিনা, দেখবো না, সেটাই মনে করো। অর্থাৎ অভিক্ষাপত্র পুনর্বিশ্লেষণ ও বিচারকরণ থার্ড ধাপে এসে করতে হবে। এক্ষেত্রে দেখতে হবে কি দেখতে হবে, যে উদ্দেশ্যমুখী হয়েছে কিনা, অর্থাৎ আমি যে উদ্দেশ্যে মূল্যায়নটা করছি, আমার এই অভিক্ষাপদগুলো সেই উদ্দেশ্য পূরণ করতে পারছি তো। আমি শিক্ষার্থীর পার্সোনালিটি টেস্ট করতে চাইছি, আর দিয়েছি অ্যাপটিটিউড টেস্টের প্রশ্ন, অথবা আমি ধরো ক্লাসরুমে যদি আমি অঙ্কের পরীক্ষা ইতিহাসের দুটো প্রশ্ন মেরে দিলে হবে? কখনোই হবে না, যতই রিলেটেড থাক। তাহলে সেটাই বলেছে উদ্দেশ্যমুখীনতা দেখতে হবে। আর দেখতে হবে, একটু পরেই আমরা দেখবো এই তোমার যে ডিফিকাল্টি ভ্যালু, কাঠিন্য মান দেখার দরকার আছে। কাঠিন্য মান কি সেখানে ডিটেলসে বলবো, শুধু সহজে বলি, সেই স্তরের তুলনায় অতি কঠিন প্রশ্নও যেমন ঠিক নয়, অতি সহজ প্রশ্নও ঠিক নয়। একটা কাঠিন্য মান আছে, সে মান বের করার সূত্র পরে বলবো, সেই কাঠিন্য মান বজায় রাখতে হবে। প্রশ্নের মধ্যে স্পষ্টতা, যেটা আগে বললাম, সেটা আরেকবার জাস্টিফাই করে দেবো, কোনো জায়গায় কোনো ঝাপসা অস্পষ্ট স্টেটমেন্ট আছে কিনা। নেক্সট হচ্ছে প্রশ্নগুলোর মধ্যে সামঞ্জস্যতা আছে কিনা, কারণ সামঞ্জস্যতা থাকাটা কিন্তু খুব জরুরি। যদি একটি প্রশ্ন আরেকটি প্রশ্নের সাথে মিল না রেখে চলে, তাহলে সেটা কিন্তু খুব
সমস্যাদায়ক হতে পারে। এই তিনটে গেল, এবার 4 নম্বরে আসছি। 5 নম্বরটা লিখে নিলাম, নমুনা অভিক্ষা গঠন। এবার কি করতে হবে, আমি পদগুলো পেয়ে গেছি, পদগুলো আরেকবার যাচাই বাছাই করে নিয়েছি, মানে কোশ্চেনগুলো মনে করো। এবার আমার একটা কি করতে হবে, একটা নমুনা পত্র, স্যাম্পেল যেটা বলছি, একটা স্যাম্পেল টেস্ট পেপার রেডি করতে হবে। এইটা স্যাম্পেল রেডি করার সময় 3টে জিনিস দেখতে হবে। প্রথমত কি করব, আমরা শ্রেণীকরণ করব বিভিন্ন প্রশ্নগুলিকে। বিভিন্ন শ্রেণীর প্রশ্ন থাকে তো, এক কথায় প্রকাশ, সংক্ষিপ্ত উত্তর, ব্যাখ্যামূলক প্রশ্ন, জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা অনুযায়ী আমরা কি করব, শ্রেণীকরণ করব প্রথমে। তারপরে এখানে শ্রেণীকরণের মধ্যে কি আছে, আবার ধরো মাল্টিপল চয়েসগুলো একদিকে করব, ম্যাচিংগুলো একদিকে করব, এই ধরনের শ্রেণীকরণ করা হবে। ঠিক আছে, এবার হচ্ছে সমজাতীয়গুলো এবারকে ভাগ করব। কারণ ধরো একটা সাধারণ শ্রেণীকক্ষের পরীক্ষা দিয়ে বলছি, মাল্টিপল চয়েস বিভিন্ন অধ্যায় থেকে দুটো দুটো করেছি। প্রথমে মাল্টিপল চয়েসগুলো অধ্যায় অনুযায়ী ভাগ করেছি। এবার সব কটা অধ্যায়ের মাল্টিপল চয়েসকে একদিকে আনবো সমজাতীয়, সব কটা অধ্যায়ের শূন্যস্থানগুলোকে একদিকে আনবো, সব কটা অধ্যায়ের ম্যাচিংগুলোকে একটা বক্সের মধ্যে আনবো, তাই তো? সমজাতীয় কোশ্চেনগুলোকে এবার কি করবো, অধ্যায়ের ভাগ দিয়ে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণী বিভাগ করব। ওকে, তারপরে কি করব, পদগুলো বিন্যাস করব। সেইভাবে করে এবার সেটাকে আমি কি করব, সাজাবো। বিন্যাস করা এখানে হচ্ছে সাজিয়ে নেওয়া, অর্থাৎ পদবিন্যাস করব। এই স্টেজটা আমার গেছে 4 নম্বরে, নমুনা অভিক্ষা গঠন। এবার 5 নম্বরে আসবে নমুনা অভিক্ষা প্রয়োগের সময়সীমা। এবার কি বলেছি দেখো, লিখে নিলাম আমি, নমুনা অভিক্ষার সময় ও নির্দেশ নির্ধারণ। এই 5ম স্তরে এসে কি করবে, যে নমুনা অভিক্ষাটা আমরা তৈরি করলাম, তার মধ্যে কিছু সময় এবং নির্দেশ আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। কিরকম বিষয়টা বললে ক্লিয়ার হবে। 3টে জিনিসের ক্ষেত্রে, এক নির্দেশের নীতি, সময় নির্ধারণের নীতি, মান নির্ণয়ের নীতি। নির্দেশের নীতি থেকে এখানে স্পষ্ট এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন সম্পর্কে যা যা নির্দেশ আছে তা সেখানে বলে দেওয়া হবে, যে এই প্রশ্নের ব্যাপারে এই 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 নির্দেশ আছে। ঠিক আছে, সেটা থাকবে। সেকেন্ড হচ্ছে কিভাবে উত্তর করতে হবে, তারও নির্দেশ। এক কথায় উত্তর দাও, সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, যা কিছু নির্দেশনামা আছে সেটা স্পষ্ট এবং ক্লিয়ার হবে। দেখেই যাতে অভিজ্ঞাপত্রটি আমি হাতে নিয়ে বুঝতে পারি যে এখানে এই এই নির্দেশ আছে। আর সময়ের নীতি কি, সময়ের নীতিতে বলা আছে এখানে অবশ্যই টাইম লেখা থাকবে, যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে লেখা থাকে না, 3 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, অর্থাৎ সময়টা স্পষ্ট লেখা থাকবে, যাতে তা দেখে শিক্ষার্থীদের মধ্যে বা যিনি যাদের অভিজ্ঞতা নেওয়া আছে তাদের মনে কোনো ডাউট না থাকে। এবং মান নির্ণয়ের নীতি, অর্থাৎ কিভাবে মান নির্ণয় করা হবে, তাদের প্রাপ্ত মান কত কোনটার জন্য, সেটা কিন্তু আগের থেকেই ঠিক থাকবে। প্রশ্ন আছে, আমি লিখে দিয়ে চলে আসলাম, তাতে কত নম্বর পাবো আমি নিজেও জানি, এটা হবে না। মান কি হবে, আগে থেকে নির্ধারিত হয়ে থাকবে। 6 নম্বর পয়েন্টে আমি এবার আসছি, লিখে নিলাম, নমুনা অভিক্ষা পরীক্ষামূলক প্রয়োগ। পরীক্ষার এটা একটা পরীক্ষামূলক প্রয়োগ হবে, অর্থাৎ এখন লিখেছি পাইলট টেস্ট। আমরা দেখি না সরকারি ক্ষেত্রে একটা পাইলট প্রজেক্ট হিসেবে এটা নেওয়া হয়েছে, পরীক্ষামূলকভাবে এটা করে দেখবে, যদি সাকসেস হয় তাহলে সারা দেশ বা রাজ্যে চালু হবে। ঠিক আমি যে স্যাম্পেল একটা নিলাম, একটা নমুনা অভিক্ষা তৈরি করলাম, তার একটা পরীক্ষামূলক প্রয়োগ এবার করতে হবে। এই প্রয়োগের সময় একটা জিনিস দেখো, এই প্রথম কিন্তু যিনি মূল্যায়নকারী এবং যার মূল্যায়ন করা হবে, আমি ধরে নিচ্ছি ক্লাসরুম সিচুয়েশনে শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা পারস্পরিক ইন্টারাকশন হবে এই স্তরে এসে। কারণ তিনি প্রথমে যা বলার বলে দেবেন। এটা কি উদ্দেশ্যে, যদিও মূল্যায়নপত্রে লেখা থাকে, তোমার যে টেস্ট পেপারটা সব লেখা থাকবে, তারপরেও অভিজ্ঞাপত্রের বাইরে তিনি যা নির্দেশ দেওয়ার প্রথমে বলে দেবেন। প্রয়োগের ক্ষেত্রে আবার কতগুলো নীতি আছে, তিনি কখনোই কি অতিরিক্ত নির্দেশ দান করবেন না। হয়তো বলেই যাচ্ছে না এটা করবে না, দেখো এটা, তা না। অতিরিক্ত নির্দেশ কেন দান করবেন না, তাহলে মূল্যায়ন প্রভাবিত হতে পারে। কারণ আমি এর আগের পয়েন্টে বললাম, সব তো অভিজ্ঞাপত্রে লেখা থাকবে, টাইম, ডাইরেকশন সব ওখানে দেওয়া থাকবে। কোনো অতিরিক্ত নির্দেশ দেবেন না। তিনি কোনো শিক্ষার্থীর কোনো কাজে বাধাও দেবেন না, তুমি ভুল লিখছো কেন, এইটা এইভাবে করছো কেন, না। সে যেভাবে মূল্যায়ন তার রেসপন্ড করবে সে তাই করবে, কোনো বাধা দেবে না, কোনো ব্যক্তিগত অসুবিধা। এইটা দেখো তুমি ক্লাসরুম সিচুয়েশনে অ্যাজ এ টিচার এইটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হয়। ব্যক্তিগত বিষয়ে তিনি কোনো নির্দেশ দেবে না। যেমন কোনো শিক্ষার্থী, স্যার এটা কি, তাকে আমি ইন্ডিভিজুয়ালি জানাতে পারি না, এটা আমরা অনেক ক্ষেত্রে মেনটেন করতে ভুলে যাই। যদি কোনো ডাইরেকশন, কোনো অ্যান্সার বা কোনো কিছু, অ্যান্সার তো নয়, কোনো নির্দেশ বোঝাতে হয়, আমি ওপেন টু অল, যতজনের মূল্যায়ন হচ্ছে সবাইকেই বলা উচিত। ক্লাস আমি একটা অল রুমে রয়েছি ইনভিজিলেটর হিসাবে, তখন স্যার এটা কি, তাহলে আমাকে বলতে হবে 3-2 নম্বরটাই এইটা ডিরেক্ট করছে।
এইভাবেই বলা উচিত, তবে তো মূল্যায়ন যাদের করছি সবার সেম আমি ট্রিট করলাম, নাহলে তো কম বেশি হয়ে গেল, মূল্যায়নের রেজাল্টের আমার কি হবে, মানের তাৎপর্য কম বেশি হয়ে যাবে, মূল উদ্দেশ্য থেকে ফোকাসটা সরে যাবে। তাই বলে যে ব্যক্তিগত কোনো বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না, আর কোনো অসৎ উপায় জানি কেউ না করে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন টুকলি করা এখনকার একটা অভ্যেস আছে, বা অন্য কোনো কথা বলা বলি করে লেখা, এটা যেন না হয় সেটা দেখতে হবে। অর্থাৎ পাইলট প্রজেক্টের ক্ষেত্রে এই 4টে নীতির কিন্তু গুরুত্ব দিতে হবে, আর উত্তরপত্রের মানটা কিন্তু নির্ধারণ করতে হবে আগের থেকে। 7 নম্বর পয়েন্টে আসার আগে যেটা বলছি, 7 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আগেই বলেছি। 7 নম্বর পয়েন্টে আমরা পদ বিশ্লেষণ আসবো, সেখানে 3টে ধাপ ধীরে ধীরে আমরা আলোচনায় এবারে আসছি। সবচেয়ে যেটা আদর্শায়ন বা আদর্শায়িত যে অ্যাচিভমেন্ট টেস্ট আমরা তৈরি করছি, তার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি, জানি না কোথার থেকে আসবে, বারবার বলি, 3টে পদ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এবার যে পদগুলো পেলাম, আইটেমগুলো পেলাম, আইটেম অ্যানালাইসিস বলা হয় এটাকে। পদ বলতে আইটেম, যতগুলো আইটেম আমি নিয়েছি, এখানে ভাত ডাল আলু চিপস সেটা নয়, কিন্তু ওই যে প্রশ্নগুলো এক একটা, সেটাই হচ্ছে আমার এখানে আইটেম। সে আইটেমগুলোকে অ্যানালাইসিস করছি, তার 3টে জিনিস আমাকে অ্যানালাইসিস করতে হবে। এক, কাঠিন্যমান, ডিফিকাল্ট ভ্যালু, পার্থক্য নির্ণায়ক মান, ডিসক্রিমিনেশন, আর হচ্ছে কি যে সামঞ্জস্যতা আছে কতটা, সেটার সিমিলারিটি আছে প্রশ্নগুলোর মধ্যে, সেইটা। এই 3টে জিনিস দেখতে হবে। কাঠিন্যমান কি? কাঠিন্যমান হচ্ছে যে অভিজ্ঞা পত্রটির দ্বারা আমরা অভিজ্ঞা নিতে চাইছি, টেস্ট করতে চাইছি, দেখতে হবে সেটা সেই বয়সী বা সেই গোত্রীয় শিক্ষার্থীদের জন্য কতটা কঠিন, কতটা ডিফিকাল্ট। অনেক সময় না প্রশ্ন খুব সহজ, কেউ বলছে সোজা, কেউ বলছে না প্রশ্ন ঠিকই ছিল, কেউ বলছে ইয়ে জলের মতন। সেটা নয়, কোনো কোনো সময় টেট 2012 প্রশ্ন নিয়ে যেমন হাজার অভিযোগ এত কাঠিন্যমান হয়ে গেছিলো, বেশিরভাগ ভালো ভালো ছেলেমেয়েরাও সেখানে কিন্তু উত্তর করতে যে দাঁত ভেঙে গেছিলো। অতটা হার্ড প্রশ্ন কখনোই, মূল্যায়নের উদ্দেশ্য কি, একটা জিনিস মাথা রাখবে, মূল্যায়নের উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থী কতটা জানে না সেটা দেখানো, মূল্যায়নের উদ্দেশ্য শিক্ষার্থী কতটা জানে। কিন্তু অতিরিক্ত ডিফিকাল্ট হয়ে গেলে কি হয়, কি কি জানে না আমি যেন সেইটা পরীক্ষা করতে এসেছি, দেখি তো ছাত্ররা কি কি জানে না, কি কি শিখতে পারেনি, তার মানে আমি কি কি শেখাতে পারিনি, আমি আমার ব্যর্থতা আমি মূল্যায়ন করছি। আবার অতি সহজও হতে পারে না। তাহলে কাঠিন্যমান হচ্ছে একটা তোমার প্রশ্নের কতটা কঠিন সেটা, আর মানে এভারেজ দেখতে হবে, সেটাই আমরা নির্ণয় করার কৌশল। পার্থক্য নির্ণয় হচ্ছে বিভিন্ন প্রশ্নগুলোর মধ্যে কতটা পার্থক্য আছে, আর সামঞ্জস্যপূর্ণ প্রশ্নটা কতটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে। প্রথমে আমরা কাঠিন্যমানটা আলোচনা করছি, তাহলে কাঠিন্যমান কি সেটা তো আমরা বললাম। এইবার একটা প্রশ্ন কতটা কঠিন, কাঠিন্যমান, এখান থেকে সূত্র আছে, এর জন্য প্রশ্ন আসবে কাঠিন্যমান বা কি, কাঠিন্যমান ইংরেজিতে কি বললাম, তোমার যে ডিফিকাল্টি ভ্যালু, আমি ডিভি বলছি, এই ডিফিকাল্টি ভ্যালুর একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, R/T/100। ফর্মুলাগুলো আবার বলছি, মনে রাখতে হবে, খুব সহজ। এইখানে মান তোমাকে কিন্তু দিয়ে ক্যালকুলেট করতে দিতে পারে, ক্যালকুলেশন করতে দিতে পারে, খুব সহজ। একবার একটু দেখে নাও, জাস্ট আমার কথাগুলো একটু শোনো। নিশ্চয়ই তোমরা বেশিরভাগ ভাই বোনেরা আছো, তোমরা জানো, তারপরেও আমার দায়িত্বের মধ্যে পড়ছে, আমি একবার দেখে দিচ্ছি। ডিফিকাল্ট ভ্যালু হচ্ছে R/T/100। R/T/100, আমি এই টি এর মানে আর এর মানে পরে বলছি। ধরো কিভাবে নির্ণয় করবো, একটা বুঝলে পরের দুটো যেটা সামঞ্জস্য এবং পার্থক্য অটোমেটিক পারবে। ধরো আমার ক্লাসে 60 জন শিক্ষার্থীর আমি মূল্যায়ন করবো, অ্যাচিভমেন্ট টেস্ট নিচ্ছি। 60 জন শিক্ষার্থীর যে প্রাপ্ত নম্বর, তাদের যে র্যাঙ্ক হলো, তাদের পারদর্শিতা অনুযায়ী তাকে আমি ক্রম অনুযায়ী সাজাবো, ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে বলে 60 অবধি আমি সাজালাম, ঠিক আছে, সাজালাম। এই ডিফিকাল্ট ভ্যালু নির্ণয় করতে গেলে প্রথম দিকে পারদর্শিতা ভালো করেছে এমন 20 জনকে, মানে 20 জন কেন, তার একটা সূত্র আছে, 1/3কে। তাহলে 60-এর 1/3 কত হবে, 60-এর 1/3 20 জন হবে। এই জন্য বলছি প্রথম 1/3 মানে হচ্ছে, প্রথম 1/3 মানে 20 জন, আর শেষের দিকে পারফরমেন্স খারাপ করেছে এমন 1/3 মানে সেখানেও 20 জন হচ্ছে। এটা যদি 90 হতো তাহলে 30 করে করে হতো, বুঝতে পেরেছি নিশ্চয়ই। অর্থাৎ প্রথম দিকে পারফরমেন্স ভালো করেছে আমার এই অ্যাচিভমেন্ট টেস্টে, যারা ভালো রেজাল্ট করেছে এমন 1/3 অর্থাৎ 20 জন, আর শেষের দিকের 1/3 এভারেজগুলো বাদ চলে যাবে। এই প্রথম দেখছি গড় কোনো কাজে আসছে না, যাই হোক 1/3 শেষের দিকের পারফরমেন্স করেছে এমন 1/3 অর্থাৎ 20 জনকে, তাদের যে মানগুলো আছে তাদের দেখব, এবং দেখব যে এই 1/3 প্রথম দিকের যে 1/3 তাদের মধ্যে কতজন কতগুলো নির্ভুল উত্তর দিয়েছে।
যে টোটাল অভিজ্ঞার টেস্টের মধ্যে আইটেমের মধ্যে কতগুলো নির্ভুল উত্তর দিয়েছি, আর শেষের দিকের যে কতজন এদের পারফরমেন্স কেমন, এরা কতগুলো নির্ভুল উত্তর দিয়েছে, সেইটা আমাকে কিন্তু এখানে কি করতে হবে, এখানে ক্যালকুলেট করতে হবে। এইবার দেখা গেল এখানে এই প্রথম 20 জনের মধ্যে মোটামুটি ধরো দেখা গেল 15 জন তোমার যে সঠিক উত্তর দিয়েছে, নির্ভুল উত্তর দিয়েছে। আর এই 20 জনের মধ্যে মাত্র দেখা গেল তোমার যে তোমার উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে দেখা গেল 7 জন। আন্দাজে বলে নিচ্ছি, এটা কিন্তু তোমার এইটুকুন বলে দেওয়া থাকবে সংখ্যাগুলো। তাহলে এবার আমি এখান থেকে কাঠিন্য মান নির্ণয় করবো। এখান থেকে কাঠিন্য মান নির্ণয় করতে গেলে কি করতে হবে, আর মানে হচ্ছে রাইট অ্যান্সারের সংখ্যা। তাহলে সব মিলে দুটো গ্রুপ মিলে কতজন রাইট অ্যান্সার দিল, 15 জন আর 7 জন, ইজিক্যাল টু 22টা সঠিক উত্তর পেয়েছি, 22 জন পার্সন। বুঝতে পেরেছি? প্রথম 20 জনের মধ্যে 15 জন সঠিক উত্তর দিয়েছে, শেষের 20 জনের মধ্যে 7 জন সঠিক উত্তর দিয়েছে। তাহলে মোট কত হলো, এই আর হচ্ছে রাইট অ্যান্সারের সংখ্যা, তাহলে 22 জন দিয়েছে। টি টি মানে হচ্ছে টোটাল। তাহলে টোটাল ক্যান্ডিডেট কতজন নিলাম আমি, 60 জন না, 60 জনের তো নিই, আমি এখানে নিয়েছি 15 জন, আর এখানে নিয়েছি কত, এখানে নিয়েছি 20 জন, এখানে নিয়েছি 20 জন, তাহলে টোটাল 40 জনের নিয়েছি আমি। এখানে টি টোটাল নম্বর হবে 40 জনের মান নিয়েছি, মাঝখানে 20 জন তো আমি নিইনি, কিন্তু 100। এইটাই ডিফিকাল্টি মান। এবার বের করে ফেলো, দেখো যা মান আসবে সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমি 0 0 কেটে দিলাম, তাহলে এটা 2 দোকানে 4, আর হচ্ছে 5 দোকানে 10, 2 দিয়ে 11, ইজিক্যাল টু 5 11 55। অর্থাৎ এই প্রশ্ন মানটি ডিফিকাল্ট ভ্যালু বা কাঠিন্য মূল্য দাঁড়ালো, কাঠিন্য মান কত দাঁড়ালো, 25। আশা করি বুঝি। তাহলে কাঠিন্য মান নির্ণয়ের সূত্র কোনটি, এই যে R/T × 100। যতগুলো থাকবে শিক্ষার্থী তাদের যে অ্যাচিভমেন্ট আমরা দেখলাম, সেটাকে উপর থেকে নিচ অব্দি মান অনুযায়ী সাজাবো, ক্রম অনুযায়ী, রোল নম্বর অনুযায়ী না, পারফরমেন্স অনুযায়ী। প্রথম দিকের 1/3 এবং শেষের দিকের 1/3 এভারেজ নিলাম। অর্থাৎ এইখানকার 20 জন কত, তার মধ্যে কতজন নির্ভুল করেছে, 15 জন। এখানকার 20 জনের মধ্যে 7 জন, 15 আর সাথে 22 জন, এই যে 22 লিখলাম। টোটাল মানে যত জনের আমি মান এখানে নিচ্ছি 20 20 40 জন, 60 কিন্তু লিখিনি, ইন্টু 100। ক্যালকুলেশনটা তোমরাই পারবে, 15। অর্থাৎ এর ডিফিকাল্ট ভ্যালু কত হলো, এর ডিভি বা ডিফিকাল্ট ভ্যালু হচ্ছে 15। একেই বলছে এই 55, এটাই হচ্ছে কাঠিন্য মান। এই কাঠিন্য মানটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই প্রশ্নটা খুব খারাপ, আবার কাঠিন্য মান খুব কম হলেও সেটা খারাপ। এবারে সেকেন্ড অপশনটায় আসছি। এবার হচ্ছে পার্থক্য নির্ণয়। পার্থক্য নিয়ে যে ডিসক্রিমিনেশন, তাই তো, ডিসক্রিমিনেশন যেটা করতে পারলো না বলে এসএসসি সব ঘেটে ঘ হয়ে গেল, যোগ্য অযোগ্য তফাৎ করতে পারলো না বলো আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা, তারাও আজকে বিনা দোষে দণ্ডভোগ করছে, সেটা আমরা দেখছি। যাই হোক, তাহলে একটি অভিক্ষা পদের যে আমরা আইটেমগুলো সাজালাম তার মধ্যে পার্থক্য ভ্যালু কতটা, মানে কতজন শিক্ষার্থীর কাছে সেটা ঠিক মনে হচ্ছে, কতজন শিক্ষার্থী সেটাকে সঠিকভাবে পারফরমেন্স করতে পারছে, সমস্ত বিষয়ের এই ডিসক্রিমিনেটিং এর একটা সূত্র আছে। সেটা হচ্ছে RU - RL ডিভাইডেড বাই হাফ টি, 1/2T। এবার আগের মতো আমি মানগুলো আগে বলবো না, পরে মানগুলো বললে সেই একই। ধরো আবার আমি একই ধরলে সুবিধা হবে, 60 জন শিক্ষার্থী আমি পরীক্ষা নিচ্ছি, একই প্রশ্নপত্রের আমি ডিফিকাল্ট ভ্যালু তৈরি করব। তাহলে আমি সেই 1 থেকে কি অবধি 60 অবধি পারফরমেন্স অনুযায়ী, রোল নম্বর অনুযায়ী নেই, কিন্তু যারা ভালো নম্বর পেয়েছে তারা প্রথম দিকে থাকবে, যারা একদম কম পারফরমেন্স করেছে তারা শেষের দিকে থাকবে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে প্রথমে যেটা করব যে এই প্রথম দিকের যে শিক্ষার্থীরা আছে, ঠিক আছে, দেখব নির্ভুল উত্তরের সংখ্যা। আগে তো দেখেছিলাম যে সঠিক মানে কতজন ঠিকঠাক পেয়েছে, এবার নির্ভুল তারা 17 জনের, কতজন বললাম, যে এই 20 জনের মধ্যে 1/3 এর মধ্যে নির্ভুল উত্তরদাতা কত, আর এর মধ্যে একদম নির্ভুল উত্তরদাতা কত আছে, সেইটা আমি প্রথমে দেখার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখা গেল 1/3 মানে এখানে কত, 20 জন, এখানে সেই 20 জন। অর্থাৎ আমি পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে সে একই 60 জনের সেই মান নিয়ে, সেই নির্ভুল মান নিয়েই আমি দেখব যে আগে তো আমরা দেখলাম তার কাঠিন্য মান কত, এবার দেখবে যে তোমার যে পার্থক্য নির্ণয় সে একই মান। তাহলে এখানে 1/3 এখানে 1/3 একই মান নেব। এখানে প্রথমে কতজন দেখেছিলাম, সম্ভবত 17 জন নির্ভুল উত্তর দিয়েছেন, আর নিচের দিকে 5 জন নির্ভুল উত্তর দিয়েছেন, তাই তো। এবারে আমি সেই মানগুলোকে দিয়ে, দেখো ডিফিকাল্ট ভ্যালু যেমন বের করেছি তেমনই পার্থক্যকরণ ডিসক্রিমিনেটিং কি করে বের করি। তাহলে এখানে রাইট কতজন করেছে,
উপরের দিকে রাইট কতজন, সেই 17 জন, এখানে 17 বসাবো। নিচের দিকের লোয়ার পোর্শনের রাইট কজন করেছে, 5 জন, তখন যোগ করেছিলাম, এখানে বিয়োগ করছি। এখানে কিন্তু আর 100 নেই, সূত্রটা জাস্ট চেঞ্জ হয়েছে, বিষয় একই, কারণ প্রশ্ন তো একই, আমরা সে 60 জনের উপরে অভিজ্ঞা প্রয়োগ করেছি। হাফটি মানে টোটাল কতজন নিয়েছি, আমি এখানে 20, এখানে 20, 40 জন নিয়েছি, তার হাফ করলে 20, অর্থাৎ হাফটি মানে হচ্ছে 20 ইজ ইকুয়াল টু 17 থেকে 5 গেলে 12/20। এটাকে যদি আমি ভাগ করি কত আসবে তোমার, যে 0.6 আসছে। এবার এখানে একটা প্রশ্ন আছে, তাহলে এর পার্থক্য নির্ণয়ের ভ্যালু কত হলো, ওটা ছিল ডিভি, এটা হচ্ছে ডিআরভি ইকুয়ালস টু আসলো 0.06। এইখানে যে কথাটা বলবো খুব ভালো করে মনে রাখবে, কোনো একটি প্রশ্ন পত্রে নিম্ন 0 হতে পারে, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে হবে, তার বেশিও হবে না, তার কমও হবে না। এই 0.6 0 থেকে 1-এর মধ্যেই তো মান, কখনই তাহলে সর্বোচ্চ কত হতে পারে, 1 হতে পারে, তার বেশি কোনো প্রশ্ন, সে প্রশ্ন টিকবেই না, সে 2012 টেট উড়ে চলে যাবে, তার চেয়ে অনেক বেশি কঠিন। আর সর্বনিম্ন 0 হতে পারে, মাইনাসে কখনো মান আসবে না, আর 1-এর বেশি হবে না, এটা মাথায় রাখবে। এইখান থেকে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। তাহলে একই মান দিয়ে কিন্তু আমি কাঠিন্য মানও বের করতে পারলাম এবং পৃথকীকরণের মানও বের করতে পারলাম। সূত্র দুটো নোট করে এবার থার্ড অপশনটায় আসছি আমরা। আভ্যন্তরীণ সামঞ্জস্যতা নির্ণয়, একটা প্রশ্নের ইন্টারনাল ক্ষেত্রে কতটা সেটা ব্যালেন্স বজায় রেখেছে, সামঞ্জস্যতা রেখেছে, সেইটা আমি দেখব। এই আভ্যন্তরীণ সামঞ্জস্যতা দেখার নিয়ম যেটা, এইখানে ব্যাপারটা দেখো উল্টে গেছে। এত সময় আর ইউ আগে ছিল, রাইটের গুলো আগে ছিল, এবার তোমার যে নিচের দিকের শিক্ষার্থীরা আগে চলে আসছে, ঠিক আছে, রাইট লোয়ারে যারা, অর্থাৎ ধরো 4টে করে অপশন আছে কোনো একটা প্রশ্ন, এ বি সি ডি, তাই তো, যারা ভালো পারফরমেন্স করবে তারা তুলনামূলক উত্তর ধরো বি হবে, সি বা ডি অপশন কম দেবে, তারা নির্ভুল বেশি করবে, এটাই স্বাভাবিক। আর যারা পারফরমেন্স কম করেছে, কেন করেছে, তাদের উত্তর ভুল হয়েছে বলেই তারা সঠিক উত্তরের বদলে কি করবে, বেশিরভাগ শিক্ষার্থী বিচারকগুলোকে বেশি উত্তর করেছে, সঠিক উত্তর দিলে তো তারা প্রথম দিকেই যেত, সেইটাই দেখতে হবে। সেম আমরা এখানে যদি শিক্ষার্থী ধরে, আমি একই শিক্ষার্থী রাখছি আমাদের বোঝার সুবিধার্থে, ধরে নিচ্ছি এখানেও সে 60 জন শিক্ষার্থীর আমি একটা মূল্যায়ন করেছি, তাহলে এক্ষেত্রে আমার কি করব, সে পারফরমেন্স অনুযায়ী আমি তাদেরকে 1 থেকে 60 অবধি সাজাবো। প্রথম দিকের 30%, এই 1/3 আর শেষের দিকের 1/3 মান আমি নেব, দুদিকের 1/3 মান শিক্ষার্থীর মান নেব এবং দেখব ভুল কারা বেশি করেছে। এখানে কিন্তু ঠিক কারা বেশি করেছে সেটা দেখবো না, দেখবো এবারে কারা বেশি ভুল করেছে। প্রথম দিকের 1/3% মানে কতজন, 20 জন, 60 জনের মধ্যে এখানে 1/3% মধ্যে 20 জন, ভুল কারা বেশি করবে বলো, নিশ্চয়ই যারা পারফরমেন্স ভালো করেছে তারা ভুল বেশি করবে না, এতক্ষণ এরা বেশি ভুল করেছিল, এবারে কি করবে, ভুলের সংখ্যা এদের বেশি, এরা বেশি ভুল করবে। ধরে নিচ্ছি এরা ভুল করেছে 12টা, ঠিক আছে, এরা ভুল করেছে 12টা, উল্টো দিকে এরা ভুল করেছে 6টা, সবটাই কিন্তু আমার কাল্পনিক সংখ্যা, কাল্পনিক মান, অর্থাৎ ভুল এরা বেশি করবে, এরা ভুল করেছে 6টা। এইবার সূত্র অনুযায়ী আমি শুধু মানগুলোকে বসাবো। দেখো রাইট, এখানে হচ্ছে তোমার লোয়ার পোর্শনে যারা আছে সেটাকে আগে দেবো, তাহলে এরা কত, এরা আছে 12, এরা আছে কত 6, হাফ টি মানে কত, টোটাল টি হচ্ছে 40 জনের মান নিয়েছি, তাহলে হাফ ইন্টু 40 মানে কত হবে 20, তাহলে 12 বিয়োগ 6 হচ্ছে 6, আর এখানে হচ্ছে 20। এবার এটার আমি ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার তোমার আভ্যন্তরীণ সামঞ্জস্যের মান। তাহলে কি হচ্ছে 2 3 2 6 2 10 0.3 আসবে এটার উত্তর, অর্থাৎ এই 0.3টা হচ্ছে আমার কি আভ্যন্তরীণ সামঞ্জস্য মান, অর্থাৎ যে মানটা আমি এক জায়গার থেকে পেয়েছিলাম সেটাই কিন্তু এখানে আমার আবার আসছে। ওকে, তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি। পদ বিশ্লেষণের 3টে সূত্র কিন্তু খুব খেয়াল রাখবে, এখানে মান তোমাকে দিয়ে দিতে পারে ক্যালকুলেশন করতে, পরে আমি শর্টে নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা করব। এবার আমি 8 নম্বর পয়েন্টে আসছি। এবার 8 নম্বরে যেটা আসছে অভিজ্ঞ সর্বশেষ রূপদান। এবার আমি সব নর্মগুলো টেস্ট করলাম, এবার আমার ফাইনালাইজেশন করার টাইম এসছে, কোন কোন প্রশ্ন রাখবো কোন কোন প্রশ্ন রাখবো না সেটা এবার বাতিল করা। যেগুলোর পার্থক্য মান খুব কম বা সেগুলো কি করতে হবে, খুব কম, সেগুলোকে কি করতে হবে
বাতিল করতে হবে। পার্থক্য মান একটু থাকতে হবে, কারণ একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন মান পার্থক্য মান একেবারে মিনিমাম হলে সেই প্রশ্নগুলো বাতিল করতে হবে। এবং অভ্যন্তরীণ সামঞ্জস্যতাও যেটার মধ্যে কম, সামঞ্জস্যতা নেই প্রশ্নগুলোর মধ্যে, তাহলে সেগুলোও কি করতে হবে, সেই প্রশ্নগুলোকে বাতিল করতে হবে, রাখা যাবে না। এইগুলো দেখে নিতে হবে, আরেকবার তো ফাইনালাইজ করা বিষয়টা, আর কিছুই না, অভিজ্ঞতার পুনঃপ্রয়োগ। এবার কি করতে হবে, আবার পাইলট প্রজেক্ট একবার তো করেছি, আইটেমগুলো আবার প্রয়োগ করে দেখবো আরেকবার, যে এবার রেজাল্টটা ঠিকঠাক আসছে কিনা, এটা আরেকবার জাস্ট স্যাম্পল হিসেবে দেখা, ডিটেলস আর যাবো না এখানে। এবার যথার্থতা নির্ণয় বা যথার্থতা, ভ্যালিডিটি, এটা পড়াবো যদি সময় পাই। ভ্যালিডিটি, রিয়েলাবিলিটি, সাবজেক্টিভিটি খুব ইম্পর্টেন্ট আমাদের। এই ভ্যালিডিটি বা যথার্থতা কি, অর্থাৎ যথার্থতা মানে আমি সংক্ষেপে এটুকুই বলবো এখানে, আমি যা মূল্যায়ন করতে চাইছি আমি তাই পাচ্ছি তো, আমি জ্বর মাপতে যে হাইট মেপে চলে আসিনি তো, ঠিক আছে? এই যে এই বিষয়টা যথার্থ সেটা হচ্ছে কিনা আমার ইভ্যালুয়েশনটা, সেটা আমার একবার কিন্তু টেস্ট করে দেখতে হবে। একেই বলা হচ্ছে যথার্থতা বা যথার্থতা। এরপরে যেটা আমাকে দেখতে হবে সেটা কি, নির্ভরযোগ্যতা। 11 নম্বরে আমি আসছি, নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি, যেটা আমি আগের দিন বলেছিলাম। নির্ভরযোগ্যতা কি, অর্থাৎ আমি একই অভিজ্ঞতা, দেখো দুবার প্রয়োগ করছি কেন, পুনঃ প্রয়োগ করলে, আমি কালকেই বলেছিলাম নির্ভরযোগ্যতা বলতে বোঝায় একটি অভিজ্ঞতা একবার আমি শিক্ষার্থীদের উপর প্রয়োগ করলাম, আবার পরের দিন বা অন্য সময় আবার প্রয়োগ করে যদি একই রেজাল্ট পাই তাহলে সেটা নির্ভরযোগ্য, যদি রেজাল্ট তফাৎ হয়ে যায় তাহলে সেটি নির্ভরযোগ্য নয়। একই বলছি নির্ভরযোগ্য, অথবা আমি প্রয়োগ করলে এক রেজাল্ট আসছে, তুমি প্রয়োগ করলে আর এক রেজাল্ট আসছে, বা সমবয়সী দুদল পরীক্ষার্থীর ওপরের মধ্যে যদি প্রয়োগ করা হয় আলাদা রেজাল্ট আছে, আলাদা একটু একটু হতে পারে, নির্ভরযোগ্যতার পরিমাপ আছে, যেমন এগুলো বের করলাম ডিফিকাল্টি সেরকম একটা মান আছে, তার বেশি হয়ে গেলে সেটা বলা হবে সেটা নির্ভরযোগ্য নয়। তাহলে ভ্যালিডিটি যেমন দেখতে হবে, নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটিটাও আমাকে দেখে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা। নেক্সট 12 নম্বর, 13টার মধ্যে 12, আদর্শ মান নির্ণয়। অর্থাৎ কালকে বলেছিলাম আদর্শ মান মানে হচ্ছে একটা নর্ম, আগের ক্লাসে বলা হয়েছে নির্দিষ্ট নর্ম থাকবে, সেই নর্ম অনুযায়ী আমাকে মিলিয়ে দেখতে হবে যে ফলাফলটা পরীক্ষামূলক প্রয়োগ এবং পুনঃপ্রয়োগে করলাম, সেইগুলোকে আমার বিভিন্ন স্কেলের, যে আমি আগের থেকে প্যারামিটার ঠিক করে ফেলেছি, কিন্তু মূল্যায়ন কৌশল প্রয়োগ করার পর প্যারামিটার স্থির করা যাবে না, বারবার বলেছি কালকে, আগের থেকে আমাকে নর্ম ঠিক রাখতে হবে, সেটা একবার মিলিয়ে দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা। তারপরে লাস্ট যেটা 13 নম্বর, মান নির্ণয় পত্র তোমার যে রচনা করা। এবার আমি তার যে মান নির্ণয় করলাম সেইটার বিশ্লেষণ করব যে পত্রের সাহায্যে, সেটাকে বলছে মান নির্ণয় পত্র, রিপোর্ট কার্ডের মতন ধরো ব্যাপারটা, সেটাকে আমার কি করতে হবে, তৈরি করতে হবে, এবং সেই অনুযায়ী আমি যেভাবে অভিজ্ঞতা প্রয়োগ করছি সেই মতো যেন মান নির্ণয় পত্রটা সেটা দেখতে হবে। এই হলো স্ট্যান্ডার্ডাইজ যে অ্যাচিভমেন্ট টেস্ট আছে বা আদর্শায়িত অভিজ্ঞাপত্র গঠনের বিভিন্ন স্তর। এখান থেকে কিছু বিষয় নিশ্চয়ই উঠে আসলো, আর অন্য অন্য বিষয়ের জন্য এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে রিকোয়ারমেন্ট তোমাদের অনেকের অনুরোধ আছে, আমি আগামীকাল চেষ্টা করবো স্ট্যাটিস্টিক্সের থেকে আবার ভিডিও দেওয়ার জন্য। চ্যানেলটির সাথে থাকো, ভালো লাগলে অবশ্যই যে কোনো প্ল্যাটফর্ম ভিডিওটি শেয়ার অন্তত করবে। ধন্যবাদ।